হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টাইমসেল একাডেমি। আমি সৈকত চৌধুরী চলে এসেছি ম্যাথামেটিক্সের নতুন একটা টপিক নিয়ে, যেটা হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো চলো শুরু করা যাক। রেশিও অ্যান্ড প্রপোর্শন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। রেশিও অ্যান্ড প্রপোর্শন ডেফিনেশনটা কি? রেশিও কি? When two or more similar quantities are compared, then to represent this comparison, ratio are used. তো দুটো বা তার বেশি, দুটো বা তিনটে বা চারটে কোনো জিনিস সিমিলার কোয়ান্টিটিস হতে হবে। সিমিলার কোয়ান্টিটিস, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। সিমিলার কোয়ান্টিটিস কেন? কারণ যখন দুটো জিনিসের আমরা কোয়ান্টিটির কম্পারিজন করব, ধরো দুজনের বয়সের হতে পারে, দুজনের স্যালারির হতে পারে, দুজনের হাইটের হতে পারে, দুজনের ওয়েটের হতে পারে, তখন দুটো সিমিলার জিনিসের হতে হবে। এজের সঙ্গে এজ হতে হবে, ওয়েটের সঙ্গে ওয়েটের হতে হবে, স্যালারির সঙ্গে স্যালারি হতে হবে। ওয়েটের সঙ্গে হাইটের রেশিও কিন্তু কখনো হয় না। দুটো সিমিলার কোয়ান্টিটিসের রেশিও সবসময় আমরা বিচার করি। রেশিও তাহলে কীভাবে লেখা হয়? ধরো দুটো জিনিস এক্স আর ওয়াই, সেই দুটোকে লেখা হয় এক্স বাই ওয়াই, সেটাকে বলা হয় ইস টু। এইভাবে ইস টু হিসাবে লেখা হয়। এই প্রথমটাকে বলছে অ্যান্টিসিডেন্ট, আর দ্বিতীয়টাকে বলছে কনসিকুয়েন্ট। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য এই ইংলিশ টার্মগুলো, এই অ্যান্টিসিডেন্ট, কনসিকুয়েন্ট, এই টার্মগুলো কিন্তু নতুন। তাদের জন্য এইগুলো কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট। তাহলে দুটো জিনিস, ধরো দুজনের বয়স, কারোর ধরো 30 বছর বয়স, কারোর ধরো 50 বছর বয়স। এই দুটোর যে রেশিও, সেটা হচ্ছে তাদের দুজনের বয়সের রেশিও। এটা হলো 3:5, মিনিমামটা হতে হবে। ওকে, এই কাটাকুটি করে যেটা আসে সেটা নর্মালি। তাই দুজনের বয়সের রেশিও হলো 3:5। এটা মানে কিন্তু এই নয় একজনের বয়স 3, একজনের বয়স 5। ওকে, 6 হতে পারে 6:2, তখন এটা হয়ে যাবে 10। কারোর 6 বছর বয়স, 10 বছর বয়স, এরকম হতে পারে। এটা মানে এই নয় যে কারোর 3 বছর বয়স আর 5 বছর বয়স। এটা মানে এই দুজনের বয়সের রেশিও। ওকে ওকে তো সবাই জানো যে সামনেই WBCS প্রিলিমসের এক্সাম। তো অনেকেই পরীক্ষা দিচ্ছ। যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে টাইমসেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। সবার পরীক্ষা খুব ভালো হোক, সবার পরীক্ষা খুব ভালো হবে। অনেকে এরকম আছো যারা প্রথমবার এই পরীক্ষাটা দিচ্ছ। এই পরীক্ষাটা কেমন হয়, এই কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হয়, কতটা ডেপথে কোশ্চেন হয়, সেগুলো দেখার জন্য। আর অনেকে আছো যারা প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে বসেছো, তাদের প্রিলিমসটা ক্লিয়ার হবে অবশ্যই, তারপর তারা মেন্স দেবে, তার জন্য প্রিপারেশান নিচ্ছ। তো তাদের জন্য টাইমস একাডেমি খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে এসছে, অনলাইন এবং অফলাইন মোডে ক্লাস। তো দুটো মোডেই এখানে ক্লাস করানো হয়। যারা অফলাইন করতে চাও তাদের জন্য তাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদের সেন্টারে আসতে হবে। আমাদের সেন্টারটা হচ্ছে গড়িয়া স্টেশনের একদম কাছে, একদম মানে 7 থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমাদের সেন্টারে আসতে হবে। আর যোগাযোগ করার জন্য কি করতে হবে? স্ক্রিনে দেখো এই জায়গাটা একটা নাম্বার, 3টে নাম্বার দেখতে পাচ্ছ। এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কল করলেই তোমরা অফলাইন ক্লাস সম্পর্কে ডিটেলস জানতে পারবে। কখন ক্লাস হয়, কোন টাইমিংয়ে, কবে কবে ক্লাস করানো হয়, এই সবই তোমরা এখানে ফোন করলেই জানতে পারবে। আর যারা এই গড়িয়ার কাছে বা কলকাতাতেই থাকো না, অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকো, তো তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, তাদের জন্য আছে অনলাইন ক্লাস। এবারে অনলাইন ক্লাসের জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের প্রথমে একটা অ্যাপ আছে, টাইমসেল একাডেমি অ্যাপ, যার লিঙ্কটা তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের সব ভিডিওর ডেসক্রিপশন বক্সেই সেই লিঙ্কটা পেয়ে যাবে। অথবা তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে টাইমসেল একাডেমি, এই নামে সার্চ করলেই তোমরা অ্যাপটা দেখতে পাবে। সেটা চটপট ইনস্টল করে নিতে হবে, তারপরে সেটাকে রেজিস্টার করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করার পরেই তোমরা ঢুকে যাবে সরাসরি অ্যাপের ভিতরে, এবং সেখানে অনলাইন ক্লাস, তারপরে স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, সবই তোমরা যা যা সুযোগ সুবিধা আছে সবই অ্যাভেল করতে পারবে। এবার ফিসটা কি? অফলাইনের জন্য ফিস হচ্ছে ইয়ারলি 29,999 টাকা, আর অনলাইনের জন্য ফিস হচ্ছে 1,999 টাকা। খুব কম খরচে এখানে কিন্তু ভালো ভালো টিচাররা পড়ান,
অনেক WBCS অফিসাররা আছে যারা ক্লাসও নেন, মোটিভেশনাল স্পিচও দেন, যারা গাইড করবে কীভাবে পরীক্ষা দিতে হবে, কীভাবে প্রিপারেশন নিতে হবে, সবই। আমরা মোটামুটি সবাই এখন স্মার্টফোন ইউজ করি, 4G রিচার্জ করি। ইয়ারলি রিচার্জের যে খরচাটা হয় দেখবে কাছাকাছি এই অ্যামাউন্টটার সমান হয়। তো মোবাইল রিচার্জের টাকায় একটা ভালো কোর্স যেটা তোমাদের কেরিয়ারে অনেক কাজে দেবে করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো টাইমের অনেক দাম, তোমরাও টাইম ওয়েস্ট করো না, তাড়াতাড়ি চটপট ইনস্টল করো, অ্যাপটা ইনস্টল করে ক্লাস শুরু করে দাও। আর আমিও টাইম ওয়েস্ট না করে চলে যাই পরের আমাদের টপিকে। এবার চলে আসি টাইপ অফ রেশিও। রেশিও কত ধরনের হয়, কী সেটা কী বলে। প্রথমে আসি ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও কি? ধরো একটা রেশিও আছে x:y, এর ডুপ্লিকেট রেশিও কি? একদম সিম্পল, এর ডুপ্লিকেট রেশিওটা হচ্ছে এই দুটোর স্কোয়ার। মানে এর ডুপ্লিকেট রেশিও হচ্ছে x²:y²। একদম ইজি, কোনো কিছু নেই। ধরো 2:3, তাহলে এর ডুপ্লিকেট রেশিও কী হবে? 2² মানে 4, 3² মানে 9। ক্লিয়ার? এবার হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। এটা কি? এটা যেমন স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার রুট। মানে x:y এর সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে √x √y। √x এটা হচ্ছে এর সাব ডুপ্লিকেট রেশিও। মানে ধরো যদি এই নাম্বারটা বলি 4:9, 4:9 এর সাব ডুপ্লিকেট রেশিও হবে হচ্ছে √4 √9, যেটা হচ্ছে 2:3। তাহলে 4:9 এর সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে 2:3। নর্মাল স্কোয়ার রুট করে দিলেই হবে। আচ্ছা, এরপরে চলে আসি ট্রিপ্লিকেট রেশিও। একটু মুছে নিই, নাহলে জায়গা হবে না। ওকে, ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও কি? ডুপ্লিকেট রেশিও যেমন স্কোয়ার করতে হয়, ট্রিপ্লিকেট রেশিওতে কিউব করতে হয়। তাহলে x:y এর ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে x³ তাহলে 2:3 এর ট্রিপ্লিকেট রেশিও কী হবে? 2³ মানে 8 আর 3³ মানে 27। এটা হলো ট্রিপ্লিকেট রেশিও। নর্মাল ইজি, কোনো সেরকম কঠিন কিছু নয়। সাব ট্রিপ্লিকেট কী হবে? কিউব রুট। আগেরটা যেমন ডুপ্লিকেট হয়েছিল স্কোয়ার রুট, এটা হচ্ছে কিউব রুট। যদি 8:27 এর সাব ট্রিপ্লিকেট রেশিওটা বলি আমি, তাহলে হচ্ছে কিউব রুট অফ 8 কিউব রুট অফ 27। সেটা দাঁড়াচ্ছে কত? 2:3। তাহলে 8:27 এর সাব ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে 2:3। নর্মাল, ইজি। এবার হচ্ছে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিওটা কি? কম্পাউন্ড রেশিও হচ্ছে ধরো দুটো বা তিনটে রেশিও আছে। ধরো এরকম আছে 1:2, এটা ইস টু করে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। 1:2, 2:3, 4:5। ধরো এরকম তিনটে রেশিও আছে। এদের কম্পাউন্ড রেশিও কী হবে না? প্রথমগুলোর গুণফল, প্রথমগুলোর প্রোডাক্ট, মানে হচ্ছে 2 2, 4 2 8 ইস টু সেকেন্ডেরগুলোর প্রোডাক্ট, মানে 3 2 6, 5 6 30, 8:30। এবার এটা কাটাকুটি করে যা হয় 4:15। এটা হলো ওর কম্পাউন্ড রেশিও। এই তিনটে রেশিওর কম্পাউন্ড রেশিও কি? 4:15। ইজি। তাহলে এই 6 ধরনের আমরা রেশিও দেখলাম।
এবার চলে আসি কম্প্যারিজন অফ রেশিও, দুটো রেশিওর মধ্যে কম্প্যারিজন করবো, কম্পেয়ার করবো, মানে কোনটা বড় কোনটা ছোট। ধরো 1:2, এখন যেমন A:B দেওয়া আছে, ধরো A:B জায়গায় যদি লিখি 1:2 আর C:D এর জায়গায় লিখি আমি 3:4, যদি বলা হয় এই দুটো রেশিওর মধ্যে কোনটা বড়, এটা যদি পরীক্ষায় আসে এইভাবে আসে 1/2 আর 3/4 এর মধ্যে কোনটা বড়, তো আমরা ছোটোবেলায় যেটা করেছি না, নিচের দুটোকে সমান করার পরে উপরে যেটা বড় হবে সেটাই বড়, তো সেইভাবেও করতে পারো। নিচের দুটোকে সমান করলে ওইটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2/4, এটা হচ্ছে 3/4, তো নিচে দুটো সমানে, এখানে বড় এটা মানে এটা বড়। এইভাবে করতে পারো। আর যে মেথডটা এখানে দেখাচ্ছি একটু ভালো করে দেখো, এখানে কি করব না, প্রথম দুটোকে শেষের দুটোকে গুণ করব 1/4 প্রথমে, আর তারপরে মাঝের দুটোকে গুণ করব, তাহলে 3 দুগুণে 6। ওকে, যদি ডান দিকেরটা বড় হয়, যদি ডান দিকেরটা বড় হয়, এখানে ডান দিকেরটা বড়, যদি ডান দিকেরটা বড় হয় তার মানে এইটা ডান দিকেরটা বড়, C:Dটা বড় হবে, তাই বেরিয়েছে আমাদের সেটাই বেরিয়েছে। মানে A×D যদি আমি করি, ভালো করে বোঝো, A×D, তাহলে A×D আর B×C, যদি A×Dটা বড় হতো, যদি এটা বড় হতো তাহলে এই পাশেরটা বড় হতো, তার মানে যদি A×D বড় হয় তাহলে A:B বড়, C:D ছোট। ক্লিয়ার? ভালো করে বোঝো, যদি এইটা বড় হয়, এই গুণটা বড় হয়, এই গুণটা ছোট হয়, তাহলে এইটা বড়, আর যদি এই গুণটা বড় আর এই গুণটা ছোট হয় তাহলে এইটা বড়। ক্লিয়ার? যদি AD গ্রেটার BC হয় তাহলে ABটা বড়, মানে A:2Bটা বড় আর C:2Dটা ছোট। আর যদি ADটা ছোট হয় আর BCটা বড় হয়, AD BC হয়, তখন ADটা ছোট আর CDটা বড়। ওকে, যদি ইকুয়াল হয়, যদি এই দুটোর গুণফল ইকুয়াল হয় তখন কি হবে, তখন রেশিও দুটো ইকুয়াল হবে, তখন A:B = C:D হবে। ক্লিয়ার? সেরকম কঠিন কিছু না, এই মোটামুটি ছোটো টেক্সটগুলো মনে রাখলেও হবে, অথবা তো আমরা ছোটোবেলায় যেভাবে করেছি স্কুলে এইভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই, যার যেটা ফাস্ট হয় সে সেভাবে করবে। ওকে, এবার চলে আসি প্রপোর্শন। প্রপোর্শনটা কি, যে আগের একটা দেখলাম যে যখন এই যে দুটো রেশিও যখন ইকুয়াল হয়ে যায়, যখন দুটো রেশিও ইকুয়াল হয়ে যায় তখন সেটাকে বলছি আমরা প্রপোর্শন। তো সেটারই দেখি আমরা ডেফিনেশনটা কি বলছে, দ্য ইকুয়ালিটি অফ টু রেশিও ইজ কল্ড দ্য প্রপোর্শন। যখন দুটো রেশিও ইকুয়াল হয়ে যায়, মানে ধরো A:B = C:D হয়ে যাবে, তখন হয়ে যাবে, এটাকে বলবো আমরা প্রপোর্শন। এটা কীভাবে বলা হয়, কীভাবে লেখা হয়, এটাকে এইভাবে লেখা হয় A:B, মাঝখানে এরকম দেখো ডবল:2 আছে, দিয়ে C:D। এবার এটাকে বলি কীভাবে, আমরা কীভাবে বলবো না, A:B অ্যাজ অ্যাজ C:D, এটাকে যেখানে পড়বো এভাবে পড়বো A:B অ্যাজ C:D। আচ্ছা, এই টার্মগুলো একটু দেখি, এই শেষের দিকে যে দুটো আছে A আর D, এগুলোকে বলা হচ্ছে এক্সট্রিমস, আর মাঝের দুটোকে বলা হচ্ছে মিনস। তাহলে মিনস আর এক্সট্রিমস, মিনস আর এক্সট্রিমস। ওকে, তো এই হলো প্রপোর্শন। প্রপোর্শন এবার বলছে থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন আর মিন প্রপোর্শনাল। থার্ড প্রপোর্শনাল কি, একটা এক্সাম্পল দিয়ে বলি। ধর এরকম আছে A:B অ্যাজ B:C, তখন এই সিটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল, সিটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল। ধরো কোনো অঙ্ক দিয়ে দিল এইভাবে 2:3 অ্যাজ
3:what? Find the third proportion. থার্ড প্রপোর্শনটা বার করতে হবে। তো এটা কীভাবে বার করবো, একটা ফর্মুলা তো লাগবে, বা অঙ্ক কষেও বার করা যায়। তো প্রথমে যদি আমি এটাকে ধরি, তাহলে a/b ইকুয়াল টু হচ্ছে b/c। তাহলে বার করতে হবে আমাকে c। তাই আমি সমাধানের নিয়মে যদি সমাধান করি, তাহলে c ইকুয়ালস টু আসছে b²/a। ওকে, এইভাবে করতে পারি, বা শুধু শুধু আমরা এটাকে মনে রাখি যে c ইকুয়ালস টু b²/a, তার মধ্যে ডেটাটা পুট করি। b কোনটা, এখানে 3, আর এটা হচ্ছে 2, তাহলে 3²/2, সেটা কত দাঁড়ালো 9/2, মানে 4.5। থার্ড প্রপোর্শনালটা হবে 4.5। আমি একটা নর্মাল এক্সাম্পল দিয়ে দেখালাম, এরকম অন্য কিছু নাম্বার দিয়েও আসতে পারে। ওকে, তো আমরা থার্ড প্রপোর্শনালটা কীভাবে ক্যালকুলেট করি, তার ফর্মুলাটা হচ্ছে এটা। অবশ্যই এখানে কিন্তু এই যে প্রপোর্শনালটা আছে, এটা যেন কন্টিনিউয়াস হয়, মানে যেখানে এটা শেষ হচ্ছে সেখান থেকে পরেরটা শুরু হচ্ছে, এটা হতে হবে, তাহলে এটা করা সম্ভব, নাহলে সম্ভব না। এই গেল হচ্ছে থার্ড প্রপোর্শনাল কীভাবে বার করা হয়, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, এবার হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল। ফোর্থ প্রপোর্শনাল কি, যদি a:b অ্যাজ c:d হয়, c:d হয়, তাহলে এই ডিটা হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল। ডিটা হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল। তো একটা ভ্যালু দিই, 1:2 as 3:what? Find fourth proportional. তো কীভাবে বার করবো, তো এটাও আমরা অঙ্ক কষে বার করতে পারি, বা অঙ্ক কষার পর দেখি ফর্মুলাটা কী দাঁড়ায়, শুধু সেটা মনে রাখলেও হবে। তো a/b ইকুয়ালস টু c/d, বার করতে হবে আমাকে d, তাহলে d ইকুয়ালস টু হচ্ছে b ইন্টু c/a। d ইকুয়ালস টু b ইন্টু c/a। তাহলে এখানে a কোনটা 1, b হচ্ছে 2, আর c হচ্ছে 3, তাহলে d হবে কি, d ইকুয়ালস টু হবে b ইন্টু c। b ইন্টু c মানে হচ্ছে 2 ইন্টু 3, 6/a, মানে d হলো 6। তাই যদি এরকম একটা অঙ্ক দেয় যে ফোর্থ প্রপোর্শনালটা তুমি বার করো, তখন ধরো এরকম একটা দিয়ে দিল 1:2:3, তো আমরা ফোর্থ প্রপোর্শনাল বার করার জন্য d ইকুয়ালস টু bc/a এই ফর্মুলাটা লাগাবো, ডেটা পুট করবো, যে রেজাল্ট বেরোবে সেটা বসিয়ে দেবো, অঙ্ক শেষ। ওকে, এই গেল ফোর্থ। এবার হচ্ছে মিন প্রপোর্শনাল। মিন প্রপোর্শনালটা কি, এটাও একটা কন্টিনিউয়াস প্রপোর্শনাল হতে হবে। ধরো a:x অ্যাজ x:b, ফাইন্ড x। এই এক্সটা হচ্ছে মিন প্রপোর্শনাল, তো এটা বার করার কি ফর্মুলা, সেম একইভাবে বার করে দেখি। a/x ইকুয়ালস টু x/b, তাহলে x² ইকুয়ালস টু ab, তাহলে x ইকুয়ালস টু √/ab। তাই ফর্মুলাটা হচ্ছে x ইকুয়াল টু √/ab। তাহলে x এর জায়গায় আমাকে কী বার করতে হবে, কী বসাতে হবে, √/ab। তাহলে ধরো একটা 1:x 1:x as x:5, মাঝখানে কী হবে, √/5, x ইকুয়াল টু হবে √/5। 1 আর 5 এর গুণ 5, তাদের রুট, এটা ফর্মুলাটা। এটা ক্লিয়ার? তো এটা হচ্ছে মিন প্রপোর্শনাল। তাহলে প্রপোর্শনালের মোটামুটি 3টে ভাগ
থার্ড প্রপোর্শনাল, ফোর্থ প্রপোর্শনাল আর মিন প্রপোর্শনাল কীভাবে বার করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এবারে কিছু ইম্পর্টেন্ট রুলস, ধরো এরকম একটা অঙ্ক দিল যে 1:3 A/B = 1:3 আর B/C হচ্ছে 2:5 বললো A/B/C কত হবে বার করো। তো স্কুলে আমরা যেভাবে শিখেছি সেইভাবেও করতে পারি, টাইম যদি কম তোমার ওটাতে মনে হয় যে ওটা কম টাইম লাগছে তো সেভাবে করতে পারি। স্কুলে আমরা কীভাবে শিখেছি A/B মানে হচ্ছে 1/3 আর B/C মানে হচ্ছে 2/5, তো নিচের দুটোকে সমান আনতে হবে, নিচের দুটোকে বলছি বিটাকে সমান করতে ইকুয়াল, তো এখানে B হচ্ছে 3, এখানে B হচ্ছে 2, তো এই দুটোকে ইকুয়াল করার জন্য 6 করি আমরা, লসাগু করি, লসাগুর মানটা আনতে পারি। তো এখানে 2 ইন্টু করি, এখানে 2 ইন্টু করতে হবে, এখানে 3 ইন্টু করতে হবে, এখানে 3 ইন্টু করতে হবে, তো দাঁড়াবে হচ্ছে 2:6:15। এটা হচ্ছে A/B/C দাঁড়াবে। অথবা আর একটা প্রক্রিয়া আছে যেটা এখন আমি শেখাবো, সেটা কি করব না, প্রথমে কি করব, প্রথমটার সঙ্গে এর প্রথমের গুণ করব। এর প্রথম হচ্ছে 2, তো 2 × 1 2:2। এবারে এর সেকেন্ডটার সঙ্গে এর প্রথমটা 3 × 2 = 6, এটার সঙ্গে এইটার গুণ হয়ে গেল। তারপরে এর সেকেন্ডের সঙ্গে এর সেকেন্ডেরটা গুণ করব, 3 × 5 = 15। আমরা একবারে এইভাবে বার করতে পারি। তাই কী করতে হবে, প্রথমে প্রথমটার সঙ্গে এর প্রথমটা, তারপরে দ্বিতীয়টার সঙ্গে এর প্রথমটা, তারপরে দ্বিতীয়র সঙ্গে এর দ্বিতীয়টা, সিরিয়ালি এইভাবে করতে হবে। আগে পরে করলে কিন্তু ভুলভাল হয়ে যাবে, সিরিয়ালি এইভাবেই করতে হবে। যদি করো তাহলে একবারেই অ্যান্সারটা বেরিয়ে আসবে। হ্যাঁ, তারপরে যদি কোনো কাটাকুটি যায় তখন তো সেটা করতেই হবে, সেটা এই ক্ষেত্রেও করতে হতো, সেটা নর্মাল ব্যাপার। তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো প্রসেসটা হচ্ছে এর প্রথমটার সঙ্গে, রিপিট করে দিচ্ছি একবার, এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা ফার্স্টে হবে, তারপর এর সেকেন্ডের সঙ্গে এর প্রথমটা সেটা সেকেন্ডে বসবে, আর এর সেকেন্ডের সঙ্গে এর সেকেন্ডেরটা সেটা থার্ডে বসবে। বসলে A/B/C আমরা বের করে নিতে পারবো খুব ইজিলি। ওকে, তো আমি যখন করাচ্ছি তোমরা কিন্তু খাতা পেন নিয়ে নিজেরাও করতে পারো। তো ভিডিওটা এখানে পজ করে খাতা পেন নিয়ে চলে আসো, এসে আমার সাথে সাথে করো, তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে আর বুঝতেও সুবিধা হবে, তাড়াতাড়ি বুঝতে পারবে। নেক্সট, যদি 3টে দেয়, মানে এরকম 3টে রেশিও দেয়, বার করতে বলছে A/B/C/D অনুপাত। বলেছে A/B = 1:3, B/C = 2:5, C/D = 2:3 অ্যান্ড ফাইন্ড A/B/C/D। তো এই ক্ষেত্রে একটু একটা ছক আছে, ছকটা আমি দেখাচ্ছি। কারণ নর্মাল মেথডে করতে গেলে কিন্তু এটা অনেক বড় হবে, অনেকটা বড় হবে। তো এই প্রসেসটা করো, মনে হয় খুব তাড়াতাড়ি হবে। একটা 1:3, একটা 2:5, তারপরে হচ্ছে 2:3, এই হচ্ছে 3টে রেশিও। প্রথমে কি করব, আমরা লিখে নিই A/B/C/D ইকুয়াল টু, প্রথমে এই 3টের গুণফল, এই 3টের গুণফল 2 × 4 = 4, এটা হলো A হয়ে গেল, ইস টু। এবার হচ্ছে এখান থেকে এরকম এই 3টের গুণফল 4 3 4 12 ইস টু, তারপরে এই দুটোর সঙ্গে এটা গুণ, 3 5 15, 15 2 30, তারপরে এই 3টের গুণফল যেটা হলো D, 3 5 15, 3 15 45, 45। তাড়াতাড়ি হয়ে গেল।
কী বার করলাম, এ ইস টু বি ইস টু ডি, এটা বার করলাম। প্রথমে এই তিনটের গুণ, মানে প্রথমগুলোর 1 2 আর 2 গুণ করে এটা বসালাম, যেটা বেরোলো এ। তারপরে বিটা হচ্ছে সেকেন্ডেরটার, মানে ফার্স্টেরটার সেকেন্ড, আর বাকি সবগুলোর ফার্স্টেরটা, মানে এখানে 3 × 2 × 2, এইভাবে। যদি খাতা এইভাবে লিখে নিতে পারো, দিয়ে করো, তাহলে সুবিধা হবে। প্রথমে এই তিনটে, তারপরে এই তিনটে, তারপরে এই তিনটে, তারপরে এই তিনটে, পরপর এ বি সি ডি। ওকে, যদি এখান থেকে বলে এ ইস টু ডি বার করো, এ ইস টু ডি, কী করবো? তাহলে প্রথমটা আর শেষেরটা, তাহলে 4 ইস টু ডি কী হবে? 45। এটার গুণ আর এটার গুণ, বেরিয়ে গেল এস টু ডি নর্মালি। ক্লিয়ার? ওকে, পরের পার্টটা আসি। ধরো এরকম একটা নাম্বার দিয়ে দিয়েছে, যে কোনো নাম্বার হতে পারে, এখানে 4টে 1 বলেছে। এই নাম্বারটাকে 8:3 এই রেশিওতে ভাঙতে হবে। ডিভাইড 1 1 1 1 ইন দ্য রেশিও অফ 8:3। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমরা যে স্কুলে যে প্রসেস শিখেছি ওটাই যথেষ্ট। কি করতে হবে না, 8-এর জন্য 8 দিয়ে গুণ করতে হবে, ডিভাইডেড বাই এই দুটোর প্লাস, 8 3 11 হয়ে গেল। এটা হলো প্রথম পার্ট 8-এরটা। 3-এরটার জন্য 3 দিয়ে গুণ করতে হবে, 11 × 3 ডিভাইডেড বাই 11। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। এবার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা, এটা আসছে 110 101, এটা আসছে 101, তাহলে হচ্ছে 808, আর সেকেন্ড পার্টটা হচ্ছে 303। তাহলে এই 11,111কে আমি 8:3 অনুপাতে ভাঙলাম। প্রথম পার্টটা বেরোলো 808, দ্বিতীয় পার্টটা 303। ইজিলি বার করা যায়। যে কোনো নাম্বার যদি ধরো 3টে ভাগে ভাগ করতে বলে, ধরো বললো 5:3:4, 5:3:4, এই অনুপাতে এটাকে ভাঙতে হবে। তখন কী করবো না, প্রথম পার্টটা হচ্ছে 5 দিয়ে গুণ করবো, গুণ করে এই 3টেকে যোগ করে যেটা হবে সে যোগফল দিয়ে টোটালটাকে ভাগ করব। ব্যাপারটা একই, দুটো বললে এই দুটোর যোগ, 3টে বললে এই 3টের যোগ, 4টে বললে ওই 4টের যোগ, সেই যোগফলটা দিয়ে ভাগ করতে হবে। আর যেটার প্রথম পার্টটা হচ্ছে 5, সেকেন্ড পার্টটা 3, আর থার্ড পার্টটা হচ্ছে 4, এইগুলো দিয়ে গুণ করতে হবে, একই। ওকে, তো নেক্সট চলে আসি, এবার হচ্ছে অঙ্কে চলে আসি। এই অঙ্কগুলো পরীক্ষায় এসছে বা আসতে পারে, সম্ভাব্য কোশ্চেন। ডেটাগুলো হয়তো এদিক ওদিক একটু চেঞ্জ হতে পারে, নাম্বারগুলো চেঞ্জ হতে পারে, জলের জায়গায় তেল হতে পারে, তো স্যালারির জায়গায় এজ হতে পারে, এরকম ডেটাগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্কের প্রসেসগুলো মোটামুটি একই। অঙ্কের প্রসেসগুলো চেঞ্জ হয় না, মোটামুটি একইভাবে একই ধরনের অঙ্ক। আমি সেই ধরনগুলোকে এখানে করাচ্ছি। তো এরকম ধরনের হয়তো অঙ্ক আসতে পারে, এক্স্যাক্ট এই অঙ্কটা আসবে সেটা বলছি না, এরকম ধরনের অঙ্ক কিন্তু ভবিষ্যতে এসছে, আগামী দিনও আসবে। প্রিলিমসে খুব কম অঙ্ক থাকে, মেন্সের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর রেশিও চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কেন, কারণটা হচ্ছে রেশিও থেকে ডাইরেক্ট কোশ্চেন হয়তো সেইভাবে থাকে না, কিন্তু যেটা হয় যে অন্য যে ধরো পার্সেন্টেজের অঙ্ক বা পার্টনারশিপ বিজনেসের অঙ্ক বা প্রফিট লসের অঙ্ক, এইগুলোতে কিন্তু রেশিও মিশিয়ে থাকে, মানে রেশিও সাহায্য ছাড়াই অঙ্কগুলো করা যায় না, বা কোশ্চেনের মধ্যেই রেশিও থাকে। তো আমরা কোশ্চেনগুলো সলভ করতে করতে দেখতে পাবো যে রেশিও সব অঙ্কের মধ্যে কীভাবে মিশে আছে। তো রেশিওর কনসেপ্টটা ক্লিয়ার থাকা প্রথমে খুবই ইম্পর্টেন্ট। তো চলে আসি অঙ্কে। প্রথম অঙ্কটা বলছে ইফ A:B = 2:3 and B:C = 5:7 and C:D = 3:10, then what is A:D equal? তো একটু আগে অঙ্কটা করলাম। তো প্রথমে কী করতে পারবো, তাহলে আমরা এই ফার্স্টেরগুলো গুণ করব, সরি এখানে বিতেও ডট পড়ে গেছে, ফার্স্টেরগুলো মানে 2 5 3, ফার্স্টেরগুলো গুণ করব, মানে 5 2 10,
3 10 30, 30 ইজ টু সেকেন্ড লাস্টেরগুলো গুণ করবো, মানে 3 7 আর 10, 3 7 21, 10 210। যদি এটা কাটাকুটি করি, 0 কেটে গেল, 3 7 21, মানে 1:7, মানে এখানে হচ্ছে ফার্স্ট একটা অ্যান্সার। ক্লিয়ার? কীভাবে করলাম দেখিয়েছিলাম প্রসেসটা। প্রথমে 2:3, তারপরে আছে 5:7, তারপরে আছে 3:10। তাহলে এর জন্য হচ্ছে প্রথম এই 3টে গুণ, আমার এই দুটো চেয়েছে এ আর ডি, লাস্টের জন্য এই 3টের গুণ। ক্লিয়ার? A:D চেয়েছে, যদি বি চাইতো তাহলে এইটার গুণ হতো, যদি সি চাইতো তাহলে এরকমভাবে গুণ হতো। একটু আগে যেটা করালাম, তো নর্মাল H2 এইভাবে বের করে নেওয়া যাবে। ইজি অঙ্ক এগুলো, ফিলিমসেই ম্যাক্সিমাম আসে, মেন্সে এত সোজা অঙ্ক থাকে বলে মনে হয় না, আসতেও পারে যদি ভাগ্য ভালো থাকে। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ইফ 1/2 অফ এ ইকুয়ালস টু 2/5 অফ বি ইকুয়ালস টু 1/3 অফ সি। অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে। ইফ 1/2 অফ এ মানে এর 1/2 অংশ ইকুয়াল টু বি 2/5 অফ বি মানে বি এর 2/5 অংশ, আর ইকুয়াল টু 1/3 অফ সি মানে সি এর 1/3 অংশ। তারপরে এটা হলে আমাদের বার করতে হবে কি A:B:C। তো কীভাবে বার করব? প্রথমে লেন্দি প্রসেসটা দেখাই যে কীভাবে বার করব। তাহলে A1/1 ইন্টু A/2, এটা হচ্ছে এর 1/2 অংশ, ইকুয়াল টু বলেছে বি এর 2/5 অংশ, তাহলে 2 ইন্টু B/5 ইকুয়ালস টু সি এর 1/3 অংশ, মানে সি ইন্টু 1/3, ওই C/3 লিখলাম আমি, ইকুয়াল টু আমি যদি কে ধরি তাহলে কি হবে? তাহলে A/2 ইকুয়ালস টু কে, মানে তোমার এ দাঁড়াচ্ছে হচ্ছে 2k। একইভাবে বি কি দাঁড়াচ্ছে? বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5k/3, 5k/2, 5k/2, আর সি দাঁড়াচ্ছে হচ্ছে 3k। তাহলে এ বি সি তিনটের মান পেয়ে গেলাম, এই তিনটের রেশিও করব। তাহলে A:B:C কি দাঁড়াবে? 2k is to 5k/2 is to 3k। তো সবকটা থেকে কে কমন আছে, কেটে যাবে, আর 2 দিয়ে গুণ করলে নিচে 2টাও চলে যাবে। তাহলে 4:10 সরি হবে না, কারণ 2 এখানে গুণ করলে 2 দিয়ে কেটে যাবে, তার মানে এটা 5ই থাকবে। ফাইভই হবে, আর এটা 3। তাহলে বেরিয়ে গেল A:B:C কত বেরোলো? 4:5:3 কেন হবে? 3 2 6 হবে, তো এটা 2 দিয়ে গুণ করছি যখন, তো এটা হবে 6। তাহলে 4:5:6 অপশন 4:5:6 এ। ওকে, এটা যদি তাড়াতাড়ি করে করতে চাই তাহলে কিভাবে করব, একটু মুছে নিই। যদি এরকমভাবে অঙ্ক দেওয়া থাকে যে এইভাবে এরকম অঙ্ক থাকে, তাহলে কি করব? সব সময় ভ্যালুটাকে উল্টে নেব, A:B:C ডাইরেক্ট লিখবো, উল্টে নেবো মানে ইনভার্স করে নেব।
কী হবে 2:2, এটা উল্টা করে নিলে 5/2:3, নর্মাল এটাই। এরকমভাবে দেওয়া থাকলে অঙ্ক শুধু এই ডেটাগুলোকে উল্টে নিতে হবে। 1/2টাকে 2 করে নিতে হবে, 2/5টাকে 5/2 করে নিতে হবে, 1/3টাকে 3 করে নিতে হবে, দিয়ে তাদের রেশিওটাই হচ্ছে A:B:C। একেবারে 2 দিয়ে গুণ করলে 4:5:6 ফার্স্টেরটা। ঠিক আছে, তাহলে অত লেন্থি প্রসেসে কে ধরে সমান করে A/B/C এর মান বার করে তাদের রেশিও বার করার থেকে এটা মনে হয় খুব তাড়াতাড়ি হবে। তো ক্লিয়ার? কী করতে হবে, শুধু ডেটাগুলোকে উল্টে নিতে হবে। ওকে, চলে যাই নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট অঙ্কে বলছে ইফ 4A = 5B and 7B = 9C, দেন A:2B:C ইজ ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। তো প্রথম ইকুয়েশান থেকে আমরা যেটা বার করতে পারবো সেটা হচ্ছে A:B, আর দ্বিতীয় ইকুয়েশান থেকে বার করতে পারবো B:C। তো কীভাবে বার করবো? বলেছে 4A = 5B, তার মানে A/B হচ্ছে 5/4, মানে A:2B হচ্ছে 5:4। ওকে, একইভাবে B:C কী বেরাবে সেকেন্ড ইকুয়েশন থেকে? B:C বেরাবে হচ্ছে 9:7। এটা যেমন 5:4 বেরালো, এটা বেরাবে 9:7। এবার এখান থেকে A:B:C কীভাবে বেরাবে? A:B:C বেরাবে হচ্ছে প্রথম দুটোর গুণফল 5 × 9, 5 নং 45, তারপরে এর প্রথমটার সঙ্গে এর দ্বিতীয়টা, মানে 4 নং 36। আবার তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে ফার্স্টের সঙ্গে ফার্স্টের, সেকেন্ডের সঙ্গে ফার্স্টের, আবার এর সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, তাহলে 4 × 7, 4 × 7 28, 28। তাহলে বেরোলো 45:36:25। তাহলে অ্যান্সারে কী আছে? 45, অপশান এ, 45:36:28। খুব ইজি অঙ্ক, ছোট অঙ্ক, একটু মাথা খাটলেই করা যেতে পারে। ওকে, তো চলে যাই আমরা পরের অঙ্কে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইফ P:(Q:)R = 2:3:4, দেন ফাইন্ড P/Q = Q/R = R/P। তো এটা বার করার জন্য কী করতে হবে? খুব ইজি। PQ মানে 2/3, তাহলে P/Q হচ্ছে 2/3। তারপর হচ্ছে Q/R, Q/R হচ্ছে Q আর R মানে 3/4, Q/R মানে হচ্ছে 3/4। তারপরে কি আছে? R/P, R/P মানে হচ্ছে R/P মানে 4/2 = 4/2। কাটাকুটি যাবে কিন্তু, এটা 2 × 4 মানে 2/1, 2/1। তাহলে এই তিনটে মান বেরিয়ে গেছে, তিনটে রেশিও বার করে দেবো। এটা ইস টু হবে (Q/R) R/P ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে? এটা ইস টু এটা, তাহলে 2/3 = 3/4 = 2। তো জানি নিচেরটা লসাগু করতে হবে, লসাগু করে যেটা হয় সেটা উপরে গুণ করতে হয়। তো উপরে 3 × 4 = 12, 12 দিয়ে গুণ করলে এটা আসবে, গুণ করেই দেখাই, এটা 12, এটা 12 × 12, 4 × 12, 3 × 4 = 12, তাহলে আসছে হচ্ছে 8 3 × 3 = 9 = 24, 8:9 =
24 অপশানে আছে, 8:9:24 অপশানে। ইজি। নর্মালি যেগুলো দিয়েছে সেগুলোই এর মানগুলো বসিয়ে নেবো, তাদের অনুপাত বার করবো, যেটা হবে সেটাই। নর্মাল ইজি অঙ্ক, খুব একটা বেশি টাফ কিছু না এটা। চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্কটা কী দিয়েছে? 1/x = 1/y = 1/z equals to 2:3:5, দেন ডিটারমাইন x = y = z। x = y = zটা বার করতে হবে, কিন্তু আমাদের এটা কিন্তু উল্টে দিয়েছে, 1/x দিয়েছে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, খুব সাবধানে দেখো, x = yটা কী বেরাচ্ছে? x = y হচ্ছে যেটা আছে সেটার উল্টো, 3:2। তাহলে যদি এইভাবে দেওয়া থাকে তাহলে সবসময় মনে রাখতে হবে x = y হচ্ছে এই দুটোর উল্টো। 2:3 হবে না, কি হবে? 3:2 হবে, ঠিক ইনভার্স, ঠিক উল্টোটা। ওকে, তারপরে y = z, তাহলে 3:5 আছে, এখানে 3:5 আছে, কিন্তু আমরা কি লিখব? 5:3 লিখব, 5:3। তাহলে এখান থেকে x y z বার করা খুবই ইজি। এর প্রথমের সঙ্গে এর প্রথম 15:2, তারপরে দ্বিতীয় সঙ্গে প্রথম 10:2, তারপরে দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় 6, তাহলে 15:10:6 আছে, 15:10:6 ডি। ইজি। শুধু এই ট্রিক্সটা মনে রাখতে হবে, যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে কি করতে হবে না, x = y মানে হচ্ছে এই দুটোর ইনভার্স, উল্টো। 2:3 হবে না, 3:2 হবে। আর y = z সেম, 3:5 হবে না, 5:3 হবে, ঠিক ইনভার্স, উল্টে নিলেই কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে এটা তো বার করা আমরা জানি কীভাবে বার করতে হয়, প্রথমটার সঙ্গে প্রথমটা, তারপরে দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা, তারপর দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়টা, শেষ অঙ্ক। ওকে, চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা হচ্ছে, ইফ 10% of a plus b equals to 50% of a minus b, then find a = b. ওকে, তো দেখো এই পার্সেন্টের অঙ্ক কিন্তু এখানে চলে এসছে। পার্সেন্টের অঙ্কের মধ্যে রেশিওর অঙ্ক, তো দুটো চ্যাপ্টার একসাথে মিক্স আপ করে কিন্তু এরকম অঙ্ক আসবে। আর পার্সেন্টেজের অঙ্কে যাদের প্রবলেম আছে তারা কিন্তু আমাদের পার্সেন্টেজের একটা ভিডিও আছে এর আগে, তো সেটা তোমরা ফলো করলে পার্সেন্টেজের সব অঙ্কই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এই ভিডিওটার এখানটায় দেখো একটা আই বাটন আছে, আই বাটনটায় ক্লিক করলে ওই ডাইরেক্ট তোমার ভিডিওতে চলে যাবে, আর ওই ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে পার্সেন্টেজের ক্লাসটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স আছে। এখানে যেহেতু a - b বলেছে, তখন আমাদের ধরে নিতে হবে যে এটা বড় বিটা ছোট, নাহলে এটার নেগেটিভ ভ্যালু আসতো, এরকম ইকুয়াল করা সম্ভব হতো না। এটা কিন্তু এখানে বড়, বিটা ছোট। তো এটা বড় মানে হচ্ছে এর ভ্যালু আসবে, এই যে দুটো পার্সেন্ট দিচ্ছে 50 আর 10, এই দুটোর যোগফল মানে হচ্ছে 60:2, আর বিটা আসবে হচ্ছে এই দুটোর ডিফারেন্সটা, মানে দুটোর বিয়োগফল, 50 - 10 মানে হচ্ছে 40। তাই 0 0 কেটে গেল, 6:4, 2 দিয়ে কাটাকুটি গেলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, মানে 3:2, অপশান ডি। যদি অঙ্ক কষে করি তাহলে কিন্তু আর একটু বড় হবে, কারণ সমাধান করতে হবে, এর 50% বার করতে হবে, ইকুয়াল টু এর 10% বার করতে হবে। বার করার পর সেটাকে সমাধান করে a/b বার করে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যে কোনো পার্সেন্টেজের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যদি এরকম দেওয়া থাকে মানে এটা বড় হবে, যেটা আগে দেওয়া থাকবে, বিটা ছোট হবে। তো বড়টা সবসময় যোগফলটা আর ছোটটা হচ্ছে বিয়োগফলটা, করে নিলেই অঙ্কটা শেষ। ইজি। চলে যায় নেক্সট অঙ্কে। বলছে, ইফ a=b equals to b:c, then a ratio a⁴ is to b⁴ is equal to,
এ বি এর অনুপাত সমান সমান বি সি এর অনুপাত, তাহলে এ টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 4টা আমাকে বার করতে হবে নর্মালি। তো কীভাবে করবো এটা আমরা? তাহলে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। সমাধান করি, বজ্র ক্রস মাল্টিপ্লিকেশন, এটা দিয়ে এটা গুণ করি, এটাকে গুণ করি, তাহলে বি স্কোয়ার হচ্ছে সমান সমান এ সি। তাহলে বি টু দি পাওয়ার 4 কী হবে? এ স্কোয়ার সি স্কোয়ার। নর্মালি বোথ সাইড যে স্কোয়ার করি। ওকে, তো এ টু দি পাওয়ার 4 ইজ টু বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কী দাঁড়াবে? বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কী দাঁড়াবে? এ টু দি পাওয়ার 4 ইজ টু বি টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখছি এটা এ স্কোয়ার সি স্কোয়ার। এবার বোথ সাইড যদি আমি এ স্কোয়ার দিয়ে ভাগ করি, এ স্কোয়ার দিয়ে কাটাকুটি করি, তাহলে আসবে এটা এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। অপশানে আছে কি এ স্কোয়ার? অপশান বি, এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। নর্মাল সমাধানের অঙ্ক, এদিকে ভ্যালু বার করছি, এদিকে পুট করছি, করে রিলেশনটা বার করে দিলাম। ওকে, তো হয়ে গেল, এই অ্যান্সারটা হচ্ছে বি। ওকে, এ ইজ টু বি মানে হচ্ছে এ বাই বি, আর বি ইজ টু সি মানে হচ্ছে বি বাই সি। সমাধান করলাম, এ দুটো গুণ করলাম বি স্কোয়ার, এ দুটো গুণ করলাম এসি। নর্মাল সমাধানের নিয়ম, বোথ সাইড স্কোয়ার করে দিলাম, তাহলে বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, দুদিকে স্কোয়ার হয়ে গেল, তো বি টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, তো এবার এ টু দি পাওয়ার 4 ইজ টু বি টু দি পাওয়ার 4 বার করতে বলেছে, এ টু দি পাওয়ার 4 ইজ টু বি টু দি পাওয়ার 4, তাহলে এটা এখানে রেখে দিলাম, আর বি টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি বি টু দি পাওয়ার 4 এর যে ভ্যালুটা বেরিয়েছে সেই ভ্যালুটা লিখে দিলাম। লিখে দিয়ে এবার এ স্কোয়ার দিয়ে কাটাকুটি করে দিলাম, তাহলে এটা এ টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এ স্কোয়ার দিয়ে কাটলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, আর এখানে এ স্কোয়ারটা কেটে গেলে থেকে যাবে সি স্কোয়ার, তাহলে বেরিয়ে গেল এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। অপশান বি। ওকে, নেক্সট চলে আসি পরের অঙ্কে। ইফ পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়ালস টু 4pq, দেন ডিটারমাইন পি ইজ টু কিউ। পি ইজ টু কিউটা বার করতে হবে, এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমাদের এই অঙ্কটার জন্য অ্যালজেব্রার একটা ফর্মুলা, খুব রিনাউন্ড মানে খুব কমন একটা ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা খুব ইজি ফর্মুলা, একদম বেসিক লেভেলের ফর্মুলা। ক্লাস 7-এ যখন আমরা আমাদের অ্যালজেব্রা নতুন ইন্ট্রোডিউস হয় তখনই কিন্তু আমরা এই ফর্মুলাগুলো শিখে যাই। তো এই ফর্মুলাটা সবাই জানো মোটামুটি। তো এটা কীভাবে করবো দেখি। পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ারকে আমি কীভাবে লিখব? 4q স্কোয়ারকে লিখবো আমি 2q এর হোল স্কোয়ার। এবার সমান সমানের এই দিকে এই 4pqটাকে নিয়ে আসবো, নিয়ে আসলে এটা প্লাস আছে, সমান সমান এই প্লাস আসলে মাইনাস হয়ে যাবে। মাইনাস যদি এভাবে লিখি 2 ইন্টু পি ইন্টু 2q, ভুল নয়, 4pq হচ্ছে এটা গুণ করলে, তাহলে সমান সমান এই দিয়ে কী পড়ে এলো? কিছু পড়ে এলো না, 0। তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা যদি আমি এভাবে লিখি পি মাইনাস 2q এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ভুল হবে না। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার রুট করি তাহলে 0 তো 0ই থাকবে, তাহলে পি মাইনাস 2q ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0। তাহলে পি হয়ে যাচ্ছে 2qর সঙ্গে সমান, পি ইকুয়ালস টু 2q। তাহলে পি বাই কিউ কত হচ্ছে? 2/1, মানে পি ইজ টু কিউ সমান সমান বেরিয়ে গেল 2:1।
আমাদের অপশানে কি 2:1 আছে? 2:1 আছে। তো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে বোঝালাম বলে এত টাইম লাগলো, যদি ফার্স্ট করো তো তাড়াতাড়ি হয়ে যাবে। নর্মালি এই 4PQটাকে এদিকে নিয়ে চলে আসো, ফর্মুলায় পড়ে গেল। কিসের ফর্মুলা? a - b হোল স্কোয়ারের ফর্মুলা। a - b হোল স্কোয়ার করেই লেখো, লেখার পরে বোথ সাইড স্কোয়ার রুট করে দাও, তাহলে শুধু এইটুকুনি বেরিয়ে যাবে, p - 2q = 0। এবারে 2qটাকে এদিকে নিয়ে চলে আসো, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে এবারে কিউটাকে এদিকে ভাগ করে দাও, তাহলে p/q = 2/1, মানে হচ্ছে 2:1। সেক্ষেত্রে আমাদের অপশান সিটা হচ্ছে 2:1 আছে, তো এটাই হবে কারেক্ট অ্যান্সার। তো WBCS তো অ্যালজেব্রা নেই, বীজগণিত নেই, পাটিগণিত আছে, শুধু অ্যারিথমেটিক। কিন্তু অ্যালজেব্রাটা আপনাদের জানতে হবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই অঙ্কগুলো করতে পারবো। নেক্সট অঙ্কে চলে আসি। বলছে ইফ 182 ইজ ডিভাইডেড ইন দ্য রেশিও অফ 3:5:4:1 ইন 4 পার্টস। আগে আমরা সেই 1111কে 8:3 অনুপাতে ভাগ করলাম প্রথম দিকে যে নিয়মে, সেই নিয়মে যদি আমরা এটাকে ভাগ করি, তো বলছে দেন মিনিমাম পার্ট ইজ, তাহলে ছোটো পার্টটা কি, এর মধ্যে মিনিমাম পার্ট মানে সবচেয়ে ক্ষুদ্রতম পার্টটা কী হবে? তো এখানে কিন্তু আমরা অতগুলো ভাগে ভাগ করব না, এখানে মিনিমাম পার্টটা এটাই হবে, যেটা 1 আছে, শুধু সেটা করলেই হবে। তাহলে মানে 182 × 1 মানে 182 ডিভাইডেড বাই এই চারটের যোগফল, শুধু এটা করলেই হয়ে গেল। তাহলে 182, এখানে হচ্ছে এই চারটে যদি যোগফল করি, তাহলে 8, 12, 13, কাটাকুটি করলে তাহলে 13, 4 × 12, 14। তাহলে অপশান সি এস অ্যান্সার। ইজি, এটা সহজ অঙ্ক ছিল। মিনিমাম পার্টটা বললে কিন্তু আমরা সবগুলো পার্ট বার করে করে দেখবো না যে কোনটা ছোটো। 1:1 মানে সবচেয়ে ছোটো এখানে যেটা আছে সেটাই হবে মিনিমাম পার্ট, তো ডাইরেক্ট ওটাই করবো, ওটাই বার করবো, নাহলে সবগুলো করতে থাকবো, করে চেক করার তো কোনো দরকার নেই। ছোটো পার্টটাই সবচেয়ে মিনিমাম পার্ট হবে, তো ব্যাস নর্মালি এটা দিয়ে গুণ করবো। এই 1-এর জায়গায় 2 থাকলে × 2 করতাম, আর যোগফল যেটা তো সেটা দিয়ে ভাগ করতাম, একই ব্যাপার। তো এটা ছোটো অঙ্ক, সেরকম কঠিন কিছু না। পরের অঙ্কটায় আসি। আচ্ছা, এবার এই অঙ্কগুলো আবার সেই পার্সেন্টেজের অঙ্ক। তো পার্সেন্টেজের ভিডিওটা দেখা মাস্ট, যাদের পার্সেন্টেজের প্রবলেম আছে তারা আমাদের প্লেলিস্টে গিয়ে তুমি সার্চ করো, ওখানে দেখবে ম্যাথসের যে ক্লাসগুলো আছে তার মধ্যে রেশিও ক্লাসটা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমার রেশিও ভিডিওটা পেয়ে যাবে, ওটা দেখে নাও, দেখে নিয়ে প্র্যাকটিস করো। রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেশিও এই তোমার রেশিও বলছি পার্সেন্টেজের ভিডিওটা, পার্সেন্টেজ যেমন ইম্পর্টেন্ট রেশিওটা খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসটাও মন দিয়ে করো। তো অঙ্কটা কি বলেছে? 35% অফ আ নাম্বার ইজ 2 times 75% অফ অ্যানাদার নাম্বার। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার রেসপেক্টিভলি? তো কোনো নাম্বারের 35% সমান সমান কি একটা নাম্বারের 75%-এর সঙ্গে 2 গুণ। অঙ্কটা খুব ভালোভাবে পড়তে হবে, যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের এই ইংলিশে কোশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রথম পার্টটা হচ্ছে এইটা 35% অফ আর নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বারটা। কোনটার সঙ্গে ইকুয়াল না 2 times 75% অফ অ্যানাদার নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা। ক্লিয়ার? তো আমাদের প্রথম নাম্বারের সঙ্গে দ্বিতীয় নাম্বারের রেশিওটা বার করতে হবে। তাহলে প্রথম নাম্বারটা যদি আমি x ধরি, দ্বিতীয় নাম্বারটা যদি y ধরি, তাহলে x/y আমাকে বার করতে হবে। তাহলে প্রথম নাম্বারটা যদি x হয়, তাহলে 35% অফ x মানে হচ্ছে x × 35/100 ইস টু কী বার করতে হবে না, সেকেন্ড নাম্বার হচ্ছে y, যার 2 গুণের 75%, 75% ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে অঙ্ক। এখান থেকে x/y বার করতে হবে। আর এখানে ইস টু না, এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু এটা, এটা ইজ এটা। তো 100 কেটে যাচ্ছে,
এখানে তাহলে এক্স বাই ওয়াই কী হচ্ছে, এক্স বাই ওয়াই পাতি সমাধান করছি, ওয়াইটাকে এই পারে নিয়ে আসলাম, 35টাকে এদিকে নিয়ে চলে যাব, তাহলে ওপরে হচ্ছে 2 গুণ 75 বাই 35, এটাই কাটাকুটি করে ক্যালকুলেট করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো 5 দিয়ে কাটবে, এটা 5 7 35, এটা 5 15 75, তাহলে 30, 15 গুণ 30, 30:7, এটা হলো অ্যান্সার। আছে কি? নেই তো, নান অফ দিস। এরকম কিন্তু দিয়েছে 31:7, ঠিক আছে। তুমি এটা তুমি দেখছো এখানে অপশানে নেই, তুমি আরেকবার চেক করবে যে আমি ভুল করলে, ওখানেই টাইমটা চলে যাবে। যেই চেক করতে তুমি ভুল করেছো নাকি সেখানে তোমার টাইমটা কিন্তু অনেকটা কেটে যাবে। মন দিয়ে অঙ্ক করবে, প্রসেসটা ঠিক রাখবে, যেটা অ্যান্সার বেরাবে সেটাই ফাইনাল অ্যান্সার। যদি না থাকে নান অফ দিস, আর দেখার দরকার নেই। অঙ্কটা ভালোভাবে পড়বে, অ্যান্সারটা বার করবে, কনফিউজ হবে না। এখানে কিন্তু এগুলো দেয় হচ্ছে তোমার টাইমটাকে নষ্ট করার জন্য, যে তুমি আবার রিচেক করবে তুমি কোথাও ভুল করলে নাকি। কারণ অপশান বেরিয়ে গেলে তখন তুমি কনফিডেন্ট হয়ে যাও, হ্যাঁ বেরিয়েছে মানে এটা অপশান হবে, এটাই অ্যান্সার হবে। কিন্তু না বেরোলে তখনই তুমি টেনসড হয়ে যাও যে কোথাও ভুল করলাম না তো, ওখানেই টাইমটা কিল করে। যদি টাইম থাকে হাতে তো অবশ্যই চেক করবে, নাহলে পরের অঙ্ক চলে যাবে। এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে দেখো। বলছে দ্য রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার ফ্রম বর্ধমান টু সার্টেন প্লেস ইজ 3:4। তো বর্ধমান থেকে কোনো একটা জায়গায় যেতে বাসে করে যে খরচাটা হয় আর ট্রেনে করে যে খরচাটা হয় তার রেশিও হচ্ছে 3:4। ধরে নিলাম 3 টাকা আর 4 টাকা ধরে নিলাম। ইফ দ্য ট্রেন ফেয়ার increases by 20% and bus fare by 10%, then what will be the new ratio of bus and train fares? বলছে ট্রেনের ভাড়া যদি 20% বাড়ে আর বাসের ভাড়া যদি 10% বাড়ে, তাহলে নতুন যে ভাড়াটা হচ্ছে তাদের রেশিও কত, এটা হচ্ছে কোশ্চেন। এবারে গণ্ডগোলটা কোথায় হয়, যে প্রথম যে রেশিওটা দিয়েছে এই যে 3:4, এটা দিয়েছে হচ্ছে বাস আর ট্রেন ফেয়ারের রেশিও, মানে প্রথমটা বাসে, মানে 3টা বাসের আর 4টা হচ্ছে ট্রেনের। ওকে, কিন্তু এই যখন ইনক্রিজের টাইমটা দিয়েছে তখন 20%টা দিয়েছে হচ্ছে ট্রেনের, আর সেকেন্ডে মানে যেটা 10% দেয় সেটা হচ্ছে বাসের। মানে প্রথমে ট্রেনের কথা বলেছে তারপরে বাসের কথা বলেছে। তো গণ্ডগোলটা এখানেই হয়। আমরা এখানে কী করে 20% বাড়িয়ে দিই, এখানে 10% বাড়িয়ে দিই, হিসাব করি, তো হিসাব করলে সব গণ্ডগোল হয়ে যাবে হিসাবে। তো 20% বাড়বে হচ্ছে ট্রেনের ক্ষেত্রে, মানে 4-এর ক্ষেত্রে। তাহলে ট্রেন ফেয়ার বেড়েছে হচ্ছে 20%, আর প্রথমে দিয়েছে হচ্ছে বাস আর ট্রেনের রেশিও। তো 4-এর এখানে বাড়বে হচ্ছে 20% ফেয়ার, আর 10%টা বাড়বে হচ্ছে বাসের ক্ষেত্রে এখানে। তো আমি যদি 3 টাকাই ধরি, তার সঙ্গে প্লাস কত বাড়ছে, সঙ্গে 10%, মানে হচ্ছে 100 + 10 ডিভাইডেড বাই 100। তো বলবে সেটা কীভাবে করছো, তার জন্য দেখতে হবে পার্সেন্টেজের ভিডিওটা। বারবার করে বলছি, পার্সেন্টেজের ভিডিওটা কিন্তু তোমরা দেখো, দেখলে কিন্তু অনেক হেল্প হবে। এটাকে বাড়ালাম 20%, তার মানে এটা দাঁড়ালো হচ্ছে 100 কেটে যাবে, 110 4 × 120, 0 কেটে গেলাম। তাহলে এটা 3 দিয়ে ভাগ চলে যাবে, 3 দিয়ে ভাগ গেলে এখানে পড়ে থাকবে 11, এখানে পড়ে যাবে 3 × 4 = 12, মানে 4 × 4 = 16, 11:16। অপশানে কি আছে 11:16, মানে অপশান বি। অপশান বি হবে রাইট অ্যান্সার। ওকে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। কারণ ইন্টারেস্টিং কেন, এখানে প্রথমে বাস আর ট্রেনের ফেয়ারের অনুপাত দিয়েছে
আর পরে উল্টো করেছে, আগে ট্রেন ফেয়ারটা বাড়িয়েছে, তারপরে বাসের ফেয়ারটা বাড়িয়েছে। তো এইখানেই গণ্ডগোলটা লোকের হয়ে যাবে। তো খুব মন দিয়ে অঙ্কটা পড়তে হবে, পড়ে কিন্তু অঙ্কটা করতে হবে, নাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। তো চলে যাই পরের অঙ্কে। বলছে আ সার্টেন কাইন্ড অফ ব্রাশ ইজ কম্পোজড অফ কপার, জিঙ্ক, lead and tin. The ratio of copper to zinc is 1:2, of zinc to lead is 3:5, and of lead to tin 7:8. Find the quantity of each metal in 213 গ্রাম, 213 গ্রাম। 213 গ্রামের মধ্যে কোনটা কত পরিমাণ আছে যদি এই রেশিওতে সবকটা মেশানো থাকে। কি রেশিওতে না, প্রথমে বলেছে কপার টু জিঙ্ক, যদি কপারকে সি লিখি আর জিঙ্ককে জেড লিখি, তাহলে এদের দুজনের রেশিওটা হচ্ছে 1:2। পরেরটা জিঙ্ক টু লেড, জেড লেড 3:5। ওকে, আর পরেরটা হচ্ছে লিড আর টিন, লিড অ্যান্ড টিন, এটা হচ্ছে 7:8। আমি কিন্তু এখানে যে অপশানগুলো দেওয়া আছে সে অপশানগুলো দেখে অঙ্ক না করে উত্তরটা বলে দিতে পারি। কেন? কেন কি 213 গ্রাম, এগুলো সবগুলোর যোগফল 213 গ্রাম হতে হবে। এখানে শুধু অপশান এটাই কিন্তু যোগ করলে 213 হচ্ছে, বাকিগুলো কিন্তু হচ্ছে না। তো অ্যান্সার অপশান এই হবে। কিন্তু যদি অপশান এরকমভাবে না দিয়ে সবকটারই যোগফল একটু এলোমেলোভাবে 213 করে দিতে, তখন কিন্তু অপশান দেখে হবে না, তখন কিন্তু আমাদের অঙ্কটা করতেই হবে। তো অঙ্কের প্রসেসটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো দেখিনি অঙ্কটা কীভাবে করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে C/Z/L/T এটা বার করতে হবে। এটা কীভাবে বার করব জানি প্রসেস। প্রথমে এই তিনটার গুণ 21:2, তারপরে এই তিনটে, 3 7 21, 21 2 42:2, তারপরে এই দুটোর সঙ্গে এইটা 5 2 10 70, তারপরে এইটা 5 10 80, 21 42 70 80, 21 42 70 80। তো অপশান এ অ্যান্সার। ওকে, যদি আবার এইগুলো যদি আবার ছোটো ছোটো থাকতো, ধর এরকমভাবে বার করার পরে রেশিও করে 2:3:4 এরকম সামথিং থাকতো, তখন তো এটা দেখে বুঝতে পারতাম না, তখন গ্রামে ভাগ করতে হতো, তখন এই 213কে এই অনুপাতে ভাগ করতে হতো। সেটা কীভাবে বার করতে আমরা জানি, প্রথমটা ভাগ হচ্ছে প্রথম দিয়ে গুণ দিয়ে সবকটার যোগফল দিয়ে ভাগ। ঠিক আছে, তো সব রকমভাবে বলে দিলাম। অনেক সময় অপশান দেখে উত্তর হয়ে যায়, তো খুব ভাগ্য ভালো থাকলে যদি এরকম অপশান থাকে দেখে নেবে, অ্যান্সার দিয়ে পরের অঙ্কে চলে যাবে, 5 সেকেন্ডে একটা অঙ্ক শেষ। নাহলে একটু করতে হবে অঙ্ক, তাও বেশিক্ষণ টাইম লাগবে না, আশা করি 40 থেকে 45 সেকেন্ড লাগবে, তাও লাগবে না হয়তো, খুব স্পিড থাকলে, খুব ভালো প্র্যাকটিস করা থাকলে। চলে যাই নেক্সট অঙ্কে। বলছে ইন হোয়াট রেশিও শুড দ্য আসাম টি at ₹40 per kg and Darjeeling tea at ₹65 per kg be mixed and sold at ₹60 per kg to make it overall profit of 25%. অঙ্কটা একটু কঠিন, একটু অল্প কঠিন, একটু বড় হবে, কিন্তু ভালো করে মন দিয়ে কিন্তু অঙ্কটা বুঝতে হবে, না হলে কিন্তু মনে হবে কি করছি কিছু বুঝতে পারছি না। খুব মন দিয়ে করতে হবে। আগে অঙ্কটা ভালো করে বুঝতে হবে যে আসাম টি আর দার্জিলিং টিকে কোন অনুপাতে আমি মিশাবো। ধরে নিই আমি X/Y অনুপাতে মিশাবো, X কেজি মিশাচ্ছি, তার সঙ্গে Y কেজি দার্জিলিং টি মিশাচ্ছি।
তাহলে আসাম টি এর 1 কেজির দাম 40 টাকা, তাহলে এক্স কেজির দাম কত হবে? 40x টাকা। আর দার্জিলিং টি 65 টাকা, তাহলে 65y। তাহলে এত টাকা আমার খরচা হচ্ছে কত কিলোর পিছনে? এক্স কিলো আর ওয়াই কিলো মিশিয়েছি, মানে এক্স প্লাস ওয়াই কিলো, যে নতুন মিক্সচারটা তৈরি হয়েছে, তাই না? তো এক্স প্লাস ওয়াই কিলো এই মিশ্রিত চাটার দাম হচ্ছে এই দুটোর যোগফল। টোটাল এই টাকাটা আমার বানাতে খরচা হচ্ছে, এত কিলো বানাতে। তাহলে 1 কিলো বানাতে কত খরচা হচ্ছে? এটা ভাগ এক্স প্লাস ওয়াই। তাহলে 1 কিলো এই চায় মিশ্রণের মেকিং কস্ট আমার এইটা দাঁড়াচ্ছে, এটা হলো আমার মেকিং কস্ট। ঠিক আছে, আমাকে বলেছে যে এই মিশ্রিত চাটা আমি প্রতি কেজি 60 টাকায় বিক্রি করলে আমার 25% লাভ হয়, মানে এর 25% হয়। এটা যদি মেকিং চার্জ, তাহলে যদি 1 কেজির মেকিং চার্জ যেটা হয় আর সেলিং প্রাইস যেটা হয়, তাহলে লাভ কতটা? লাভ হচ্ছে এই দুটোর বিয়োগফল, সেলিং প্রাইস মাইনাস মেকিং প্রাইস। আর অঙ্কের অনুসারে সেটা হচ্ছে 25%। কার এই 25%? যদি মুছে নিই, কার 25%? না হচ্ছে এই মেকিং চার্জের। তাহলে 40x প্লাস 65y ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 25/100, মানে 1/4 ডাইরেক্ট লিখে দিলাম। 25/100 কাটাকুটি গেলে 1/4। তো এটা হচ্ছে অঙ্কটা। এটা সমাধান করে এক্স বাই ওয়াইটা বার করতে পারলেই অঙ্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো সেটা কীভাবে করব দেখি। এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কী দাঁড়াবে? নিচে এক্স প্লাস ওয়াই, ওপরে 60x প্লাস 60y মাইনাস 40x, প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস লিখলাম আগে আমি, 65y ইকুয়ালস টু, এখানে কী হবে? এই যে 4 টাকা আছে, 4টা তাহলে আমি এই দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকে ব্র্যাকেটে রাখি, ইন্টু 4 করে দিই। তাহলে এখানে যেটা আছে সেটা লিখে দেবো, 40x প্লাস 65y ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। শুধু 4টাকে এইদিকে নিয়ে এসে গুণ করে দিলাম। দুটোর নিচে এক্স প্লাস ওয়াই, তো কেটে যাবে। এবার কী করব? এবারে 4 দিয়ে গুণ করে দেবো। গুণ করার আগে একটু যোগ বিয়োগ করে নিই, তাহলে ছোটো হয়ে যাবে। 60 মাইনাস 20x আর ওয়াই হচ্ছে -5y, একটু ছোটো হয়ে গেলো, তাহলে গুণ করতে সুবিধা হবে, গুণটা একটু পরে করছি। তাই এখানে হচ্ছে 40x প্লাস 65 হয়ে গেল। এবার যদি গুণটা করি তাহলে ছোট হয়ে গেছে এখন 80x মাইনাস 20y ইকুয়ালস টু 40x প্লাস 65yটা লিখিনি তো, 65y। এবার যদি এক্সটাকে এইদিকে নিয়ে আসি আর এই 20টাকে এইদিকে নিয়ে যাই, তাহলে দাঁড়াবে হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে 40x ইকুয়ালস টু, এটাই দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে প্লাস 20 85y। ওকে, তাহলে এখান দিয়ে এক্স বাই ওয়াই বেরিয়ে গেল, এক্স বাই ওয়াই হচ্ছে কি 85/40, 85/40, 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 8 40, 5 1 5, 5 7 35, তাহলে 17:8 হচ্ছে আমাদের অ্যান্সার। 17:8, দেখি অপশানে কি আছে, 17:8 আছে, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সমাধানটা একটু বড়, অঙ্কটা সাজিয়ে নিতে হবে। এই আমি বোর্ডে করছি বলে টাইম লাগছে, খাতায় কলমে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু ফাস্ট করা যাবে।
কিন্তু প্রসেসটা হচ্ছে এটা, অঙ্কটা ভালো করে বুঝতে হবে। ওকে, তো চলে যাই পরের অঙ্কে। যারা বুঝতে পারবে না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে বুঝতে পারছি না কোন জায়গাটা, আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করব বোঝার জন্য। পরের অঙ্কে বলছে আ বিজনেসম্যান ব্লেন্ডস আসাম টি কস্টিং ₹60 per kg with দার্জিলিং টি কস্টিং ₹110 per kg ইন দ্য রেশিও অফ 3:1। আগেরটা যেমন রেশিওটাই বার করতে হয়েছিল, এখানে রেশিওটা দিয়ে দিয়েছে। তাহলে বার করতে কী হবে, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস পার কেজি, কত টাকা প্রতি কেজিতে আমি বিক্রি করছি। আগেরটা যেমন 60 কেজিতে বিক্রি করছিলাম, আগেরটা যেমন 60 কেজিতে বিক্রি করে দিচ্ছিলাম, এটা বলে দিয়েছিল, কিন্তু এখানে এটাই কিন্তু আমাকে বার করতে হবে। হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস পার কেজি অফ দ্য নিউ মিক্সচার টু হ্যাভ আ প্রফিট অফ 12.5%। আগের অঙ্কটা যেটা বলেছিল প্রফিটটা হচ্ছে 25%, এখানে বলছে হচ্ছে প্রফিটটা হবে 12.5%। ওকে, তো একইভাবে অঙ্কটা করি যদি, মানে এবারেরটা অত বড় হবে না, এবারেরটা তাড়াতাড়ি ছোটোর মধ্যেই হয়ে যাবে। তাহলে কীভাবে করবো, ধরে নিই না 3 কেজি আর 1 কেজি মিশিয়েছি, 3 কেজি তাহলে 3 কেজি আসাম চায়ের দাম কত হবে, 3 × 7 = 21, 210 টাকা। আর 1 কেজি দার্জিলিং টির দাম কত হবে, 110 টাকা। দুটো যোগ করলে কত হচ্ছে, 320। তাহলে 320 টাকা দাম কত কেজির, 3 কেজি আর 1 কেজি মিশিয়েছি, 4 কেজির দাম। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে 1 কেজির দাম বেরিয়ে যাবে, 4 × 32। তাহলে 80 টাকা কী হচ্ছে, 80 টাকা হচ্ছে এর দাম 1 কেজি পার কেজি, পার কেজির দাম হচ্ছে 80 টাকা। কি, এটা হচ্ছে মেকিং কস্ট। সেলিং প্রাইস কত সেটা বার করতে হবে। তাহলে সেলিং প্রাইস বার করার জন্য এর সঙ্গে প্রফিটটা যোগ করে দিলেই হবে। প্রফিটটা কত, 12.5%। তাহলে 80 প্লাস 12.5%, 12.5%। এর জন্য সেই আবার পার্সেন্টেজের অঙ্কের ফর্মুলা 80 × 100 প্লাস 12.5 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে, 80 গুণ যোগ করলে 12, পয়েন্টটা লিখলাম না, নিচে ভাগে 10 করে দেবো, ইন্টু এই 10টা হচ্ছে এই পয়েন্ট এখানে যেটা ছিল সেটা তুলে দিয়ে আমি নিচে 10 করে দিলাম। ওকে, তাহলে এখানে কাটাকুটি করছি, 0 0 কেটে গেল, 8 মানে হচ্ছে এটা 4 দিয়ে কাটি, 4 2 8, 4 25 সঙ্গে 100, এটা 25 দিয়ে কাটলে 25, 4 25 সঙ্গে 100, 125 মানে 45। তাহলে হয়ে গেল এটা হচ্ছে 45 × 2 মানে হচ্ছে 90 রুপিস পার কেজিতে যদি আমি বিক্রি করি তাহলে আমার 12.5% লাভ হবে, 90 কেজি মানে অপশান বি। তাহলে অপশান বিটা হলো অ্যান্সার। এটা সোজা, এটা ছোট আছে, একই ধরনের অঙ্ক, শুধু একটু ঘুরিয়ে দিল। আগেরটাই বলেছিল হচ্ছে যে দুটো চায়ের দাম বলে দিয়েছিল, বলছে কত অনুপাতে মিশালে, এখানে যেমন 3:1 অনুপাতে বলে দিয়েছে মিশাচ্ছে, ওখানে কত অনুপাতে মিশালে দিয়ে 60 টাকাতে বিক্রি করলে দিয়ে প্রফিটটা 25% হবে। আর এখানে রেশিওটা বলে দিয়েছে, এখানে বলছে কত টাকায় আমি প্রতি কেজিতে বিক্রি করলে আমার 12.5% লাভ হবে। তো সেই জন্য আমাদের এখানে এই অঙ্কটা করতে হলো। উত্তর গেল 90 টাকাতে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের 12.5% লাভ হবে। তো এটা কিন্তু পার্সেন্টেজের মেনলি অঙ্ক, কিন্তু এখানে রেশিওর একটা পার্ট রয়েছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার এই ক্লাসটা খুব ভালো লেগেছে, অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো যাতে খুব স্পিডে তোমরা অঙ্কগুলো করতে পারো, কারণ টাইমটা খুব কম থাকে। এই WBCS বা কোনো কম্পিটিটিভ এক্সামের যে টাইমিংটা হয় খুব কম থাকে, তাতে অনেক কোশ্চেন অ্যান্সার করতে হয় এই টাইমের মধ্যে। তো টাইম বাঁচানোর জন্য অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো, কেমন লাগছে কমেন্ট করে জানাও, অবশ্যই জানাবে।
তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। ঠিক আছে, এটা স্টপ।